আসসালামু আলাইকুম বন্ধুরা। ডেমন স্লেয়ার এই নামটার সাথে জাপানিজ অ্যানিমে লাভারেরা অনেকেই পরিচিত থাকতে পারেন, কারণ এটা জাপানের অনেক ফেমাস একটা টিভি সিরিজ, যেটার সিজন 1-এর প্রিকুয়াল হিসেবে একটা মুভি তৈরি করা হয়েছে। সেই মুভিটাই আজকে আমি আপনাদের কাছে এক্সপ্লেন করব। তো গল্পের শুরুতে আমরা এই মুভির প্রধান চরিত্রের সাথে একটু পরিচিত হয়ে নেই। এই গল্পের প্রধান চরিত্রের নাম হলো তানজিরো। তার সাথে আমরা আরও 3-4 জনকে দেখতে পাবো, যাদের মধ্যে বিশেষ হলো জেনেৎসু, ইনোসুক এবং রেঙ্গোকু। ইনোসুক হচ্ছে একজন দানব, যদিও সে আগে একজন মানুষ ছিল। এইসব কিছুর বিস্তারিত জানতে হলে পুরো গল্পটা শুনতে হবে। তো রেঙ্গোকু মূলত মুগান নামের একটা রহস্যময় ট্রেনের কাছে একটা মিশনে যাচ্ছে, কারণ সেই মুগান ট্রেনে নাকি কিছুদিন যাবৎ ঘুমের মধ্যেই মানুষ গায়েব হয়ে যাচ্ছে। ওদের ধারণা হয়তো সেই ট্রেনটাতে কোনো ডেমন হামলা করেছে। তো চলুন এবার আসল কাহিনীটার বিস্তারিত শুনে আসি। মুভির শুরুতে আমাদের ডেমন স্লেয়ার কর্পসের মাস্টারকে দেখানো হয়। এই মুহূর্তে সে সকল ডেমন স্লেয়ারদের ভবিষ্যৎ নিয়ে খুবই চিন্তিত। সে এখন কিছু ডেমন স্লেয়ারদের কবরস্থানে এসেছে যারা আগে মৃত্যুবরণ করেছিল। মাস্টারের শরীর এখন তেমন ভালো ছিল না, এই জন্য তিনি বলে যে কিছুদিন পর হয়তো আমিও এদের মাঝেই সমাধিস্থ হব। এরপর দৃশ্য পাল্টে যায় আর আমরা তানজিরো, জেনিৎসু এবং ইনোসুক নামের সেই 3জন প্রধান চরিত্রকে একটা ট্রেনের সামনে যেতে দেখতে পাই। ইনোসুক জীবনে প্রথমবার ট্রেন দেখছিল। সে ট্রেন দেখে বলে যে আরে এটাই তো একটা দানব, এটা সবাইকে খেয়ে ফেলবে। তাই জেনিৎসু ট্রেন সম্পর্কে সব কিছু তাকে বোঝানোর চেষ্টা করে। আর শেষমেশ এই 3জন পুলিশকে এড়িয়ে মুগের নামের সেই ট্রেনে উঠে পড়ে। এরপর তারা 3জন মিলে ট্রেনের মধ্যে থাকা তাদের আরেকজন বন্ধু রেঙ্গুকুর কাছে পৌঁছায় এবং দেখে যে সে গলা পর্যন্ত খাবার খাচ্ছে। রেঙ্গুকু তানজিরোকে দেখেই চিনে ফেলে। তানজিরো তখন তার বাকি বন্ধুদের নাম জানায় আর বলে যে আমরা সবাই তোমাকে সাহায্য করতে এসেছি। তানজিরো রেঙ্গুকুর পাশে বসে পড়ে এবং সুযোগ পেয়ে তার বাবার হিনোকামি কাগুয়া নামের এক ধরনের ড্যান্স সম্পর্কে তাকে জিজ্ঞাসা করে। রেঙ্গুকু তখন বলে যে হিনোকামি সম্পর্কে আজ পর্যন্ত আমি কিচ্ছু শুনিনি, যা শুনে তানজিরো কিছুটা হতাশ হয়ে পড়ে। এরপর রেঙ্গুকু নিজের পাওয়ার তথা ব্রিদিং টেকনিক সম্পর্কে তাদেরকে বলতে থাকে, যেখানে সে বলে যে আগুন, পানি, বাতাস, পাথর আর বজ্র এই 5টাই হচ্ছে মৌলিক ব্রিদিং টেকনিক। বাকি সকল ব্রিদিং স্টাইল এই 5টা থেকেই উৎপন্ন হয়েছে। এরপর রেঙ্গুকু তানজিরোর কাছ থেকে জানতে চায় যে তোমার তলোয়ারের রং কী। তানজিরো বলে যে আমার তলোয়ার কালো রঙের। এই কথা শুনে রেঙ্গুকু হেসে ওঠে আর বলে এই রঙের কোনো তলোয়ারধারীকে আমি আজ পর্যন্ত হাসিরা হতে দেখিনি। এখানে হাসিরা হলো ডেমন স্লেয়ারদের মধ্যে সবচেয়ে শক্তিশালী যোদ্ধা। কিন্তু সে তাকে সান্ত্বনা দিয়ে বলে চিন্তা করো না, আমি নিজে তোমাকে ট্রেন করব। তবে তানজিরো এখন এই সব কিছুতে তেমন একটা আগ্রহী ছিল না। সে ব্যাস মনে মনে ভাবছিল যে রেঙ্গুকু আসলে একজন ভালো মানুষ। অন্যদিকে ইনোসুক ট্রেনের বাইরের দিকে ছুটে যাওয়ার কথা বলে যেন সে ট্রেনের সাথে রেস করতে পারে, কিন্তু জেনিৎসু তাকে ধরে রাখে। তখন রেঙ্গুকু সবাইকে সতর্ক করে বলে যে তোমাদের সাবধানে থাকতে হবে, ডেমনেরা যে কোনো সময় হাজির হতে পারে। এই কথা শুনে জেনিৎসুর তো মাথায় ঘুরে যায়। সে বেচারা প্রচণ্ড ভয় পেয়ে যায়। তার মনে হচ্ছিল যে এই ট্রেনটাই হয়তো ডেমনের কাছে চলে যাচ্ছে, কিন্তু বাস্তবে ডেমনরাই এই ট্রেনে আসতে চলেছে। তো এটা ভেবেই সে ভয় পেয়ে যায় এবং ভাবে যে আমার এখানে আসাই উচিত হয়নি। রেঙ্গুকু তখন জানায় যে খুবই অল্প সময়ের মধ্যে এই ট্রেন থেকে প্রায় 40 জন মানুষ নিখোঁজ হয়ে গেছে। আমরা অনেক তলোয়ারবাজও পাঠিয়েছিলাম, কিন্তু তারাও আর কখনো ফিরে আসেনি। আর সেই কারণে আমি নিজে এখানে এসেছি। এই সব কিছুর পরে একজন টিকিট চেকার এসে টিকিট কাটতে শুরু করে দেয়। তার চেহারা ছিল খুবই অদ্ভুত। সে রেঙ্গুকু এবং বাকিদের টিকিট কেটে সামনে চলে যায়। আর ঠিক তখনই একটা বিশাল ডেমন সেখানে এসে হাজির হয়। রেঙ্গুকু তার ফ্লেম ব্রিদিংয়ের ফার্স্ট টার্ম ব্যবহার করে। এটা ছিল তার একটা বিশেষ তলোয়ার। এটা মূলত ডেমনদেরকে মারার জন্যই তৈরি। এই তলোয়ারে রয়েছে 6টা ভয়ঙ্কর শক্তি, যাকে বলা হয় ফ্লেম ব্রিদিংয়ের টোটাল 6টা ফর্ম। প্রত্যেকটা ফর্ম আগুনের মতো তীব্র, ধ্বংসাত্মক এবং একটার পর একটা ডেমনদেরকে ছারখার করে দেবার জন্য যথেষ্ট। তো যাই হোক, রেঙ্গুকু এক আঘাতেই সেই ডেমনের গলা কেটে ফেলে। তখন রেঙ্গুকুর মনে সন্দেহ জাগে। সে ভাবে যে এই ট্রেনে হয়তো আরও একটা ডেমন রয়েছে। রেঙ্গুকু সঙ্গে সঙ্গে তলোয়ারের সেকেন্ড ফর্ম ব্যবহার করে সেই ডেমনকেও মেরে ফেলে। তাকে এত সহজে ডেমনদেরকে মারতে দেখে তানজিরো, ইনোসুক আর জেনিৎসু তার অনেক বড় ভক্ত হয়ে যায়। তারা সত্যি সত্যি এমন একজন মানুষের সাথে কাজ করতে পেরে খুবই খুশি ছিল। তারা রেঙ্গুকুকে অনুরোধ করে যেন সে তাদেরকে নিজের স্টুডেন্ট বানিয়ে নেয়। রেঙ্গুকু এতে রাজি হয়ে যায়, কিন্তু তারা তখনও জানতো না যে এই ডেমনগুলো তো কেবলমাত্র শুরু ছিল।
এরপর সবাই হঠাৎ করে গভীর ঘুমে ঢলে পড়ে। এরপর ওই টিকিট চেকার দৌড়ে একজনের সামনে চলে যায় আর বলে যে আমি তোমার কাজ করে ফেলেছি, এবার আমাকে আমার পুরস্কার দাও যাতে করে আমি আমার মৃত স্ত্রী আর মেয়েকে দেখতে পাই। তার সামনে ছিল অন্য একটা ডেমনের শুধুমাত্র একটা হাত, যে হাতের মধ্যে তার মুখ ছিল। সেই মুখ বলে যদি তুমি আমার কাজটা সঠিকভাবে করে থাকো তাহলে তুমি সুন্দর স্বপ্ন অবশ্যই দেখতে পারবে। তারপর সেই ডেমন ওই টিকিট চেকারকে ঘুম পাড়িয়ে দেয়। তো এই ডেমনের সঙ্গে ছিল 4 জন শিশু, যারা কিনা এমন ভালো স্বপ্ন দেখার লোভে এই ডেমনের পক্ষে যে কোনো কিছু করতে প্রস্তুত। এই ডেমনটা আসলে যে কাউকে সারা জীবনের জন্য ঘুম পাড়িয়ে স্বপ্নের দুনিয়াতে পাঠিয়ে দিতে পারে। সেখানে মানুষ স্বপ্ন দেখতে দেখতেই স্বপ্নের মাঝেই মারা যেতে পারবে। একই সাথে এই ডেমনটা মানুষের জন্য তার পছন্দের স্বপ্নটাও তৈরি করে তাকে দিতে পারে। ডেমনটা সকল বাচ্চাদেরকে বলে যে তোমাদের কাজ হলো এই ট্রেনে থাকা ডেমন স্লেয়ারদের হাত এমনভাবে বাঁধতে হবে যাতে করে তোমাদের স্পর্শে ওরা না পায়। এরপর তাদের স্বপ্নে ঢুকে তাদের আত্মাকে ধ্বংস করে দিতে হবে, যার ফলে ডেমন স্লেয়াররা বাস্তব জগতেও মারা যাবে। এরপরের সিন চলে যায় তানজিরোর স্বপ্নে। তানজিরো তখন একটা জঙ্গলের স্বপ্ন দেখছিল। হঠাৎ করেই সে তার ছোট ভাই এবং বোনদেরকে দেখতে পায়। সে ছুটে গিয়ে তাদেরকে জড়িয়ে ধরে। তার ছোট ভাই বোন তাকে নিয়ে নিজেদের বাড়িতে চলে যায়, যেখানে তানজিরো তার পুরো পরিবারকে জীবিত দেখতে পায়। তানজিরো কিছুতেই বুঝতে পারছিল না যে এটা কিভাবে সম্ভব। তারপর তার মনে হতে থাকে যে তার পরিবারের মৃত্যু আর যা যা কিছু খারাপ ঘটেছিল ওই সব কিছু হয়তো একটা দুঃস্বপ্ন ছিল, আর এটাই হয়তো সত্যিকারের বাস্তবতা। এদিকে বাস্তবে সে তখনও বুঝতে পারেনি যে ট্রেনের ছাদে একটা ডেমন দাঁড়িয়েছিল, আর সেই কাটা হাড়টা এই ডেমনেরই ছিল। এই স্বপ্নগুলো এই ডেমনটাই সবাইকে দেখাচ্ছিল। তখনই বোঝা যায় যে এই ডেমনের স্বপ্নের চক্র তখন থেকেই শুরু হয়ে গিয়েছিল যখন টিকিট চেকার সকলের টিকিট পাঞ্চ করছিল। তারপর থেকেই সবাই ঘুমিয়ে পড়ছিল এবং গভীর স্বপ্নে ডুবে যাচ্ছিল। অন্যদিকে জেনিৎসু স্বপ্নে দেখে যে সে যেন একটা ফুলে ভরা বাগানে নেজুকুর সঙ্গে সুখে শান্তিতে জীবন কাটাচ্ছে। নেজুকু হলো তাদেরই একজন মেয়ে সঙ্গী। ইনোসুক দেখতে পায় যে তার স্বপ্নে তানজিরো, জেনিৎসু আর নেজুকু তার দাস হয়ে গেছে। তারা সবাই মিলে একটা গুহার ভেতরে চলে যায়, যেখানে লর্ড ইনোসুক তাদেরকে নির্দেশ দেয় ট্রেনের ওই দৈত্যটাকে আক্রমণ করতে। রেঙ্গোকু অন্যদিকে নিজের বাড়ির স্বপ্ন দেখতে পায়, যেখানে সে তার বাবাকে বলে যে আমি এখন একজন বড় যোদ্ধা হয়ে গেছি বাবা। কিন্তু তার বাবা এটা শুনে খুশি হয় না, বরং বলে তাতে কি হয়েছে, তুমি তো এখনও অকাজেরে রয়ে গেছো। রেঙ্গোকু জানায় যে আমার দাদুও তো একসময় ডেমন স্লেয়ার ছিল, কিন্তু একদিন সব কিছু ছেড়ে তিনি চলে গিয়েছিল। এরপর রেঙ্গোকু তার ছোট ভাইয়ের সাথে দেখা করে, যে তাকে বলে বাবার সাথে দেখা করে কেমন লাগলো ভাইয়া? একদিন আমিও তোমার মতো যোদ্ধা হব। তা তোমার কথা শুনে বাবা খুশি হয়েছে তো? রেঙ্গোকু বলে যে বাবার মুখে কোনো খুশির ছাপই ছিল না, কিন্তু তুমি হতাশ হও না, সবসময় তুমি সেটাই করো যেটা তোমার মনে চায়। এদিকে বাস্তব জগতে তখন একটা মেয়ে রেঙ্গোকুর হাতে নিজের হাত বেঁধে তার স্বপ্নে ঢুকে পড়ে, আর রেঙ্গোকুর হৃদয় খুঁজতে থাকে। এই স্বপ্নের জগৎটা খুবই ছোট, এই জন্য ওই মেয়েটা একটা ছুরি ব্যবহার করে স্বপ্নের ভেতরে গিয়ে রেঙ্গোকুর আত্মার জগতে পৌঁছে যায়। সেখানে চারপাশে আগুন জ্বলছিল, আর শেষ পর্যন্ত সে রেঙ্গুকুর হৃদয়টাও খুঁজে পেয়ে যায়, যেটাকে ধ্বংস করলেই বাস্তব জগতে রেঙ্গুকুর মৃত্যু হয়ে যাবে। মেয়েটা তাকে মারতেই যাচ্ছিল, কিন্তু ঠিক তখনই রেঙ্গুকু ঘুমের মধ্যেই নিজের গলা চেপে ধরে। আসলে রেঙ্গুকু এতটাই শক্তিশালী একজন যোদ্ধা ছিল যে সে ঘুমের মধ্যেও নিজের প্রাণ বাঁচিয়ে ফেলে, তবে সে তখনও স্বপ্ন থেকে বেরোতে পারেনি। অন্যদিকে তানজিরো এখন নিজের পরিবারের সাথে আবারও জীবন কাটানো শুরু করে দিয়েছে, কিন্তু এখানে সে কোথাও নেজুকুকে খুঁজে পাচ্ছিল না। এরপর একদিন তানজিরো নদীর ধারে পানি নিয়ে আসতে যায়, কিন্তু সেখানে সে পানিতে নিজের ছায়া দেখতে পায়। ছায়াটা তাকে বলে যে এটা একটা স্বপ্ন এবং তোমাকে বাস্তবে ফিরতেই হবে। তানজিরোর এই কথাটা বিশ্বাসও হয়ে যায় যে সত্যি সত্যি সে হয়তো একটা স্বপ্ন দেখছে, কিন্তু সে জানতো না যে কিভাবে সে বাস্তব জগতে ফিরে আসবে। এদিকে ট্রেনে থাকা নেজুকুর ঘুম ভেঙে যায়। নেজুকু বাইরে এসে পরিস্থিতি এমন খারাপ দেখে সে তানজিরোকে জাগানোর চেষ্টা করে, কিন্তু তানজিরো ঘুম থেকে জাগছিলই না। এতে করে নেজুকু রেগে যায় এবং নিজের মাথা তানজিরোর মাথায় মারে, যার ফলে নেজুকুর কপাল বেয়ে রক্ত পড়তে থাকে। তারপর নেজুকুর নিজের রক্ত দিয়েই ফায়ার অ্যাটাক করে দেয়। এই আগুনে স্বপ্নের মধ্যে থাকা তানজিরো হঠাৎ করে জ্বলতে পুড়তে শুরু করে এবং সে তার ডেমন স্লেয়ারের আসল ইউনিফর্মে ফিরে আসে। স্বপ্নের মধ্যে তার পরিবারের সবাই ভয় পেয়ে যায়, এমনকি তারা কিছুই করতে পারে না আর বুঝতেও পারে না যে এটা হচ্ছেটা কি।
তানজিরো তারপর সকলকে বিদায় জানিয়ে বাড়ি থেকে পালিয়ে যায়। ঠিক তখনই পথের মাঝে প্রথমবার সে নেজুকুকে দেখতে পায়। নেজুকু তানজিরোকে থামানোর চেষ্টা করে। এদিকে তানজিরোর পুরো পরিবার সেখানে এসে উপস্থিত হয়। তানজিরো বলে, যদি সত্যি আপনারা জীবিত থাকতেন তাহলে আমি যেভাবেই হোক এখানেই থেকে যেতাম, কিন্তু ভাগ্যটা তো অন্যরকম। এই জন্য আমি এখন কিছুই করতে পারবো না, এখানে আমি থাকতে পারবো না। আমি আপনাদের সব সময় মনে রাখবো। এরপর সে তার পরিবারের থেকে বিদায় নিয়ে সত্যি সত্যি এখান থেকে পালিয়ে চলে যায়। কিন্তু স্বপ্ন থেকে বের হবার কোনো পথ সে খুঁজেই পায় না। কিছু সময় পর সে তার বাবাকে দেখতে পায়। আসলে তার বাবা তাকে এই স্বপ্নের জাল থেকে বের হওয়ার জন্য সাহায্য করতে এসেছে। তার বাবা বলে যে তোমার তলোয়ারটা হাতে তুলে নাও, বাইরে বের হবার রাস্তাটা তোমার খুব কাছেই রয়েছে। এদিকে তানজিরোর স্বপ্নে যেই দ্বিতীয় বাচ্চাটা এসেছিল সে তানজিরোর হৃদয়টা খুঁজে পেয়ে যায়, কিন্তু তানজিরোর হৃদয় এত সুন্দর এবং পানির মতো শান্ত ছিল যে বাচ্চাটা এমনটা বিশ্বাসই করতে পারছিল না। এদিকে জেনিৎসু আর ইনোসুকের স্বপ্নে বাকি দুজন বাচ্চা খুব সহজেই ঢুকে পড়েছিল, কিন্তু ওরা দুজন এই বাচ্চা দুজনকে খুঁজে বের করে তাদেরকে প্রচুর মারতে শুরু করে, কারণ তারা নিজেদের এই সুন্দর স্বপ্ন কোনোভাবেই ভাঙতে চাচ্ছিল না। এমনকি বাচ্চা দুজন উল্টে ওদের থেকে পালিয়ে পালিয়ে নিজেদের জীবন বাঁচানোর চেষ্টা করে। অন্যদিকে তানজিরো তার বাবার কথা মতো তরবারি তুলে নেয়। তারপর সে বুঝতে পারে যে কিভাবে এখান থেকে বের হতে হবে। এরপর তানজিরো অনেক ঝুঁকি নিয়ে নিজেরই তরবারি দিয়ে নিজের গলা কেটে ফেলে, আর বাস্তবে সে পৃথিবীতে ফিরে আসে। ঘুম থেকে উঠেই সে দেখতে পায় যে নেজুকু ছাড়া বাকি সবাই ঘুমিয়ে রয়েছে এবং তার সঙ্গীদের হাত কিছু বাচ্চাদের হাতে বাঁধা রয়েছে। এইসব কিছু দেখে তানজিরো বুঝে যায় যে এটা নিশ্চয়ই কোনো ডেমনের কাজ। তানজিরো তারপর নিজেকে সেই বাচ্চাটা থেকে আলাদা করে নেয় এবং নেজুকুকে বাকিদের হাতের রশি পুড়িয়ে দিতে বলে, কিন্তু তবুও কেউই এই জাদুর প্রভাব থেকে জেগে উঠতে পারছিল না। ঠিক তখনই সেই ডেমনের প্রভাবে থাকা শিশুরা জেগে ওঠে। এই বাচ্চাদের শুধুমাত্র একটাই ইচ্ছে ছিল, তা হলো তাদেরকে যেন ভালো স্বপ্নের দুনিয়াতে পাঠিয়ে দেয়া হয়, যাতে করে বাস্তব পৃথিবীতে না হলেও অন্তত তারা যেন স্বপ্নের দুনিয়াতে সুখী থাকতে পারে। তারপর তারা তানজিরোর সাথে লড়াই করতে চলে আসে, কিন্তু তানজিরো তাদের খুব সহজেই হারিয়ে দিয়ে অজ্ঞান করে ফেলে। তবে তানজিরোর স্বপ্নে যাওয়া সেই বাচ্চাটা তানজিরোর শান্ত আর কোমল হৃদয় দেখার পরে সে কোনোভাবেই তানজিরোর উপরে আক্রমণ করতে পারে না। এরপর তানজিরো এখন একাই ডেমনদের বিরুদ্ধে লড়তে বেরিয়ে পড়ে, কিন্তু অদ্ভুত কিছু গন্ধ নাকে আসতেই তানজিরো বুঝতে পারে যে ডিমনটা আসলে এই ট্রেনের ছাদেই রয়েছে। এই ডেমনের নাম হলো এনমু। ফাইনালি তানজিরো ডেমন এনমুর সামনাসামনি হয়ে যায়। এনমু কোনোভাবেই বিশ্বাস করতে পারছিল না যে তার এই স্বপ্নের মৃত্যুফাত থেকে কেউ বেঁচে ফিরে আসতে পেরেছে। তো যাই হোক, তানজিরো এরপর এই ডেমনের উপরে তার তলোয়ারের একটা বিশেষ শক্তি ব্যবহার করে, কিন্তু এনমো কিছুতেই সেই শক্তিকে তার দিকে আসতেই দিচ্ছিল না। সে বারবার তানজারিনকে তার স্বপ্নে ফিরিয়ে দিচ্ছিল। এই জন্য তানজারিনকে বারবার স্বপ্ন থেকে বের হবার জন্য নিজের গলা কেটে ফেলতে হচ্ছিল। এনমো এই বিষয়টা দেখে খুবই অবাক হয়ে যায়, কারণ সত্যিই তো এক ঝটকাতে নিজের গলা কেটে ফেলা খুবই ভয়ঙ্কর আর সাহসী একটা কাজ। সে কিছুতেই বুঝতে পারছিল না যে এই বাচ্চাটা কিভাবে এমন কাজ করতে পারছে। সে তানজিরোকে বলে যে আমি তোমাকে ভালো স্বপ্ন দেখাচ্ছিলাম, তোমার পছন্দ কি হয়নি? ঠিক আছে, আমি তাহলে এমন একটা স্বপ্ন দেখাই যেখানে তোমার বাবা জীবিত থাকবে। এটা শোনার পরে তানজিরো খুবই রেগে যায়, আর এনমো এবার নজর দেয় তানজিরোর কানে থাকা একটা দুলের উপরে। সে বুঝতে পারে যে তার মাস্টার এই ছেলেটাকে মারতে বলেছিল। সে খুবই খুশি হয়ে বলতে থাকে যে এই ছেলেটাকে মারার পরে আমি কিঞ্জুরে নামের সবচেয়ে শক্তিশালী ডেমন তাকে হারিয়ে তার জায়গায় নিজে ডেমন হয়ে যাব। এদিকে তানজিরো আবারও এনমোর সামনে চলে আসে, আর এনমো তাকে আবারও আরেকটা স্বপ্নে ঢুকিয়ে দেয়। কিন্তু তানজিরো এবারও সেই স্বপ্ন থেকে বেরিয়ে আসে, আর প্রচণ্ড রাগ নিয়ে সে এনমোর গলায় কেটে ফেলে। তবে সে দেখতে পায় যে এনমো আগেই নিজের পুরো শরীরকে এই ট্রেনের সাথে যুক্ত করে ফেলেছিল, যার কারণে তানজিরো এনমোর আসল গলাটা কাটতেই পারেনি। তো এনমো এবার পুরো ট্রেনে নিজের শরীরকে ছড়িয়ে দেয়, যেন সে ট্রেনের প্রত্যেকটা মানুষকে খেয়ে ফেলতে পারে। এদিকে ততক্ষণে ইনোসুকের ঘুম ভেঙে যায় এবং সে ট্রেনের উপরে চলে আসে। তানজিরো তাকে বলে যে এই পুরো ট্রেনটাই এখন একটা ডেমন হয়ে গেছে, আর আমাদেরকে এখন মানুষদেরকে বাঁচাতে হবে। যা শুনে ইনোসুক বলে যে আমি তো প্রথমেই বলেছিলাম যে এই ট্রেনটা একটা ডেমন, কিন্তু তোমরা তো কেউ এই ইনোসুকের কথায় মনোযোগ দাওনি। এরপর সে এনমোকে মানুষদের খাওয়া থেকে আটকানোর চেষ্টা করে, আর এখানে নেজুকু এসেছিল তার ডেমন রূপে। সে এখন ট্রেনে থাকা মানুষদেরকে বাঁচানোর চেষ্টা করতে থাকে, কিন্তু এনমো ঠিকই নেজুকুকে ধরে ফেলে।
ঠিক তখনই জেনিৎসু তার ভয়ঙ্কর রূপে এসে নেজুকুকে বাঁচিয়ে বাকি মানুষদের সবাইকে রক্ষা করে নেয়, কিন্তু তারা সবাই মিলিত হয়ে শত চেষ্টা করেও এনমোকে একটা আঘাত করতে পারছিল না। এদিকে তখনই রেঙ্গুকু তার ঘুম থেকে বেরিয়ে আসে। রেঙ্গুকু এনমোর উপরে এত শক্তিশালী একটা আক্রমণ করে যার ফলে এনমো কিছুটা ড্যামেজ হয়ে যায়। তারপর রেঙ্গুকু তানজারিনকে জানায় যে এনমোর গলা এই ট্রেনেরই একটা অংশ, আর এখন তানজিরো এবং ইনোসুক ছাড়া কেউ তার গলা কেটে ফেলতে পারবে না। যতক্ষণ পর্যন্ত তোমরা এই কাজটা করবে তখন পর্যন্ত আমি ট্রেনের 5টা বগির মানুষদেরকে বাঁচিয়ে নেব এবং জেনিৎসু এবং নেজুকুকে বাকি 3টা বগি সামলাতে হবে। এরপর এই দুজন ডেমন স্লেয়ার ট্রেনের উপরে চলে আসে। অন্যদিকে ইনোসুক তার বেস্ট ব্রিদিং টেকনিক দিয়ে আগেই বুঝতে পেরেছিল যে এই ডেমনের মাথা ইঞ্জিনের দিকেই রয়েছে। তারপর তারা দুজন দেখতে পায় যে ডেমনের গলা আসলে ইঞ্জিন রুমের নিচে রয়েছে। যে কোনোভাবে তারা সেখানে পৌঁছে তো যায়, কিন্তু বারবার ডেমনটা তাদেরকে আক্রমণ করে। সেখানে একজন ড্রাইভার ছিল যাকে তানজিরো নিরাপদ জায়গাতে পৌঁছে দেয়, কিন্তু এনমো তার অসংখ্য চোখের শক্তি দিয়ে তানজিরোকে বারবার স্বপ্নে পাঠিয়ে দিচ্ছিল। আর তানজিরো বারবার নিজের গলা কাটতে থাকে এবং একসময় সে এমন অবস্থাতে পৌঁছায় যেখানে তার স্বপ্ন আর বাস্তবের মধ্যে পার্থক্য বোঝাটাই কঠিন হয়ে যাচ্ছিল। এই জন্য সে সত্যি সত্যি বাস্তবে নিজের গলা কাটতে যাচ্ছিল, কিন্তু সৌভাগ্যক্রমে ইনোসুক এসে তাকে থামিয়ে দেয়। এদিকে এনমো বুঝতে পারে যে ইনোসুক একটা মাস্ক পরে আছে যেখানে তার চোখ এলোমেলোভাবে বসানো, তাই ডেমনের হ্যালুসিনেশনের প্রভাব ইনোসুকের উপরে কাজই করছে না। সে বুঝতেই পারছে না ইনোসুক আসলে কোন দিকে দেখছে। ঠিক তখনই সেই ড্রাইভার, যে আসলে ডেমনের পক্ষেই ছিল, সে ইনোসুকের উপরে স্ক্রু ড্রাইভার দিয়ে হামলা করতে যায়। তাকে বাঁচানোর জন্য তানজিরো সামনে এসে দাঁড়ায়, যার ফলে সেই স্ক্রু ড্রাইভারের আঘাতে খুবই আহত হয়ে যায়। তারপর সে অনেক কষ্ট করে লড়াই করে আর ডেমনকে মারতে মারতে তার গলার কাছে পৌঁছে যায়। আর একদম শেষ পর্যন্ত ওরা দুজন একসাথে তাদের কনসেন্ট্রেশন টেকনিক ব্যবহার করে জায়গাটা পরিষ্কার করে দেয় এবং তারপর তানজিরোই ডেমনের গলার হাড় কেটে ফেলে। আর মরার আগে ডেমন সকল প্যাসেঞ্জারের গলা চেপে ধরে তাদের সবাইকে মারার চেষ্টা করে, কিন্তু রেঙ্গুকু সেটা হতে দেয় না। ডেমনের মৃত্যুর কারণে ট্রেনটা লাইনচ্যুত হয়ে যায়। কিছুক্ষণ পর এই ট্রেন উল্টে গিয়ে থেমে যায় এবং ইনোসুক তানজিরোকে তুলতে চলে আসে, কিন্তু তানজিরো নিজের কথা না ভেবে ইনোসুককে বলে ড্রাইভারকে সাহায্য করতে। কিন্তু ইনোসুক স্পষ্টভাবে বলে দেয় যে আমি ড্রাইভারকে বাঁচাতে পারবো না, আর তাছাড়াও ড্রাইভারের একটা পা ট্রেনে কেটে গেছে, সে মরতে চলেছে। তখন তানজিরো বলে যে তার মানে সে নিজের পাপের শাস্তি পেয়ে গেছে। এরপর সকল প্যাসেঞ্জারকেও জেনিৎসু, নেজুকু আর রেঙ্গুকু মিলে বাঁচিয়ে ফেলে এবং বাইরে নিয়ে আসে। এদিকে ডেমন এনমো মরতে মরতে ভাবছিল যে আমি কি সত্যি মারা যাচ্ছি? এটা কতটা খারাপ বিষয়, আমি তো আজকে একজন মানুষকেও মারতে পারলাম না। এই সব কিছু হয়েছে ওই ডেমন স্লেয়ারগুলোর কারণে, বিশেষ করে তানজিরোর কারণে। যদি আমার মধ্যে সামান্য শক্তিও বাকি থাকে তবে আমি এখনই ওকে মেরে ফেলতাম। এটা কতটা ভয়ঙ্কর দুঃস্বপ্নের মতো। আমি সেই সব লোয়ার র্যাঙ্ক ডেমনদের মতোই দুর্বল। আপার র্যাঙ্কের ডেমনেরা শত শত বছর ধরে একই রকম রয়েছে, তাদের কোনো ক্ষতি করা যায় না। এইসব কিছু ভাবতে ভাবতে ডেমনের মৃত্যু হয়ে যায়। তানজিরোর অবস্থা দেখে রেঙ্গুকু তাকে টোটাল কনসেন্ট্রেশন ব্রিদিং করতে বলে যাতে করে রক্ত বেশি না পড়ে, এবং সে জানায় যে ট্রেনে থাকা সকল প্যাসেঞ্জারেরা এখন নিরাপদে আছে। তাই তানজিরোর চিন্তা করার কোনো কারণ নেই, সব কিছু ঠিকঠাক হয়ে গেছে। তখনই সেখানে কেউ একজন এসে উপস্থিত হয়। রেঙ্গুকু এবং তানজিরো দেখতে পায় যে সে ছিল আপার লেভেল 3 এর ভয়ানক ডেমন কিজু আকাজা। আকাজা এসে তানজিরোকে মারার চেষ্টা করে, কিন্তু রেঙ্গুকু তার হাত কেটে ফেলে, কিন্তু তারা দেখে যে আকাজার হাত 1 সেকেন্ডেই ঠিক হয়ে যায়। আকাজা রেঙ্গুকুকে প্রস্তাব দেয় যে তার সাথে ডেমন হয়ে যাবার জন্য, কারণ রেঙ্গুকু অনেক শক্তিশালী। সে বলে যে যোদ্ধা হয়েও তুমি কেবল একজন সাধারণ মানুষ, তুমি একদিন বুড়ো হয়ে মারা যাবে, তার চেয়ে ভালো আমার মতো ডেমন হয়ে যাও, তাহলে শত শত বছর বেঁচে থাকতে পারবে। রেঙ্গুকু জবাব দেয় যে বুড়ো হওয়া আর মারা যাওয়ার ব্যাপারটাই মানুষের জীবনকে সুন্দর করে তোলে, এটাকে দুর্বলতা বলো না। এরপরে আকাজার আর কিছুই বলার থাকে না। রেঙ্গুকু মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যায় এবং তানজিরোকে বাধা দিয়ে বলে যে সে যেন এতে হস্তক্ষেপ না করে। তারপর সে যুদ্ধের জন্য এগিয়ে যায়, আর এই যুদ্ধ এতটাই তীব্র আর ভয়ঙ্কর ছিল যে তানজিরো এবং ইনোসুক বুঝতেই পারছিল না কি ঘটে চলেছে। রেঙ্গুকু আকাজাকে বড় বড় আক্রমণ করে মারতে থাকে, কিন্তু আকাজার রিজেনারেট করার ক্ষমতা এতটাই বেশি ছিল যে এইসবের কিছুই তার উপরে প্রভাব ফেলছিল না, বরং তার একের পর এক আক্রমণে রেঙ্গুকুই আহত হয়ে যেতে থাকে। তখন আকাজা বলে যে মানুষ আর ডেমনের এটাই তো পার্থক্য,
এখনো সময় আছে, ডেমন হয়ে যাও। কিন্তু রেঙ্গুকু তার কথা শোনে না এবং নিজের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যেতে থাকে। সে তার সকল ব্রিদিং ফর্ম আকাজার উপরে প্রয়োগ করে, কিন্তু তার কোনোটাই আকাজার উপরে প্রভাব ফেলে না। কিছুক্ষণ পর রেঙ্গুকু পুরোপুরি ক্লান্ত হয়ে পড়ে এবং সে আর লড়াই করার মতো পরিস্থিতিতে ছিলই না। তখন আকাজা বলে যে তুমি আমার উপরে যত আক্রমণ করেছো সেগুলো ঠিক হয়ে গেছে, কিন্তু তোমার শরীরের যে ক্ষতি হয়েছে তা কি আর ঠিক হবে? কিন্তু রেঙ্গুকু সাহস করে আবারও লড়াই করার জন্য প্রস্তুত হয়ে যায়। এটা দেখে আকাজা খুবই ইমপ্রেস হয় এবং বলে যে এখন তোমাকে ডেমন হতেই হবে। একবার ভাবো তো, আমরা দুজন অনন্তকাল ধরে একে অপরের সাথে লড়াই করতে পারবো। এরপর রেঙ্গুকু নিজের সমস্ত শক্তি দিয়ে আকাজার উপরে আক্রমণ করে দেয়, কিন্তু আকাজা রেঙ্গুকুর শরীর ভেদ করে এমন এক আঘাত করে আর বলে যে এই আঘাতেই তোমার মৃত্যু হয়ে যাবে, এখনো সময় আছে, ডেমন হয়ে যাও। তখন রেঙ্গুকুর মনে পড়ে যায় তার শৈশবের কথা, যখন তার মা তাকে জিজ্ঞাসা করেছিল তুমি কি জানো তুমি কেন এত শক্তিশালী হয়ে জন্মেছ? যাতে করে তুমি দুর্বলদেরকে সাহায্য করতে পারো। কখনো তোমার এই শক্তি দিয়ে মানুষের কোনো ক্ষতি করো না বা নিজের স্বার্থে ব্যবহার করো না। এটা তোমার একটা দায়িত্ব, এটা কখনো ভুলে যেও না। তার মা তাকে জড়িয়ে ধরে বলেছিল যে আমার হাতে বেশি সময় নেই, কিন্তু আমি খুবই ভাগ্যবতী যে আমি তোমার মতো সৎ, সাহসী, হৃদয়ের একটা ছেলেকে জন্ম দিতে পেরেছি। রেঙ্গুকু মনে মনে তার মায়ের কথা ভেবে ভেতরে ভেতরে কাটতে থাকে, আর এই সুযোগে আকাজা রেঙ্গুকুকে একটা ঘুষি মেরে দেয়, কিন্তু রেঙ্গুকু তার হাত ধরে ফেলে। আকাজা বুঝতেই পারছিল না যে রেঙ্গুকু হঠাৎ করে এত শক্তিশালী কিভাবে হয়ে গেল। এদিকে সূর্য উঠতে আর বেশি দেরি নেই, এতে করে আকাজা আরো বেশি ভয় পেয়ে যায়, কিন্তু রেঙ্গুকু তাকে পালাতে দিচ্ছিল না। তখনই তানজিরো আর ইনোসুক রেঙ্গুকুকে সাহায্য করার জন্য তার দিকে ছুটে চলে আসে, কিন্তু শেষমেশ আকাজা তার দুই হাত আর রেঙ্গুকুর সেই তলোয়ার কেটে নিজেকে ছাড়িয়ে নেয়। তখনই সূর্য প্রায় উঠে এসেছে, তাই আকাজা কোনো অন্ধকার জায়গা খুঁজে পাবার জন্য সঙ্গে সঙ্গে জঙ্গলের দিকে পালিয়ে চলে যায়। তানজিরো তাকে থামাতে নিজের তলোয়ার ছুঁড়ে মারে এবং চিৎকার করে বলে কোথায় পালাচ্ছ, সামনে এসে লড়াই করো আমাদের সাথে। আকাজা বলে যে তোমার মাথায় কি কোনো বুদ্ধি নেই নাকি? আমি তোমার থেকে না, সূর্যের আলো থেকে পালাচ্ছি, আর যাই হোক এই লড়াইটা আমি জিতেই গেছি। তানজিরো চিৎকার করে বলে যে রেঙ্গুকু কিন্তু হারেনি, সে শেষ পর্যন্ত লড়াই করেছে আর সবাইকে বাঁচিয়ে নিয়েছে, আসল জয় তো তারই হয়েছে। এরপর তানজিরো কান্নায় ভেঙে পড়ে। রেঙ্গুকু তানজিরোকে দেখে খুবই অবাক হয়ে যায়, কারণ তানজিরো তার জন্য এতটাই চিন্তা করা শুরু করে দিয়েছে। তারপর রেঙ্গুকু তানজিরোকে নিজের কাছে ডেকে আনে আর সে বলে আমার তোমার আর তোমার বন্ধুদের উপরে বিশ্বাস আছে, তোমরা সবাই একদিন অনেক শক্তিশালী হাসিরা হবে। তুমি আমার পুরনো বাড়িতে অবশ্যই যেও, সেখানে পুরনো ফ্লেম হাসিরার কিছু নোটস রাখা আছে, সেগুলোতে হিনোকামি কাগুয়ার ব্যাপারে কিছু তথ্য তুমি পেয়ে যেতে পারো। আর আমার একটা ছোট ভাই আছে, তাকে বলে দিও যেন সে নিজের মনের কথা শোনে, আর বাবাকে বলো যেন তিনি নিজের খেয়াল রাখে। তোমাদের আমার জন্য দুঃখ করার কোনো দরকার নেই, আমার জায়গায় অন্য কেউ থাকলেও এমন কাজটাই করত। তোমরা আমার থেকেও অনেক শক্তিশালী হবে, আমি তোমাদের উপরে ভরসা করি। এইসব কথা বলতে বলতেই সূর্য উঠতে শুরু করে আর রেঙ্গুকু শেষ মুহূর্তে তার মাকে দেখতে পায়। সে জিজ্ঞাসা করে যে মা, আমি কেমন করলাম? আমি কি আমার দায়িত্ব ঠিকমতো পালন করতে পেরেছি? রেঙ্গুকুর মা বলে যে আমি তোমার জন্য গর্বিত বাবা, তুমি আমার ছেলে। এই কথা শুনে রেঙ্গুকু খুশি হয়ে যায় এবং মুচকি হাসতে থাকে। তারপর রেঙ্গুকুর মৃত্যু হয়ে যায়। সকলেই কান্নায় ভেঙে পড়ে। এদিকে ইনোসুক কখনো কান্না করতে পারতো না, কিন্তু শেষ পর্যন্ত সেও নিজেকে আর নিয়ন্ত্রণে রাখতে পারে না, সে নিজেও কান্না করে দেয়। আর এক এক করে সকল হাসিরাদের কাছে খবর পৌঁছে যায় যে রেঙ্গুকু মারা গেছে। এই খবরে সবাই ভিন্ন ভিন্নভাবে প্রতিক্রিয়া দিতে থাকে। মাস্টার এই খবর শুনে বলে যে সে নিজের দায়িত্ব ভালোভাবেই পালন করেছে, সে ক্ষয়ক্ষতি যত কম করা সম্ভব করেছে এবং একটা মানুষেরও প্রাণ যেতে দেয়নি। এ নিয়ে আমাদের কোনো দুঃখ নেই, আমরা ওকে নিয়ে গর্ববোধ করি। আর কিছুদিনের মধ্যে আমিও তো মারা যাব এবং রেঙ্গুকু এবং আমার বাকি সকল সন্তানদের সাথে আবারও আমার দেখা হবে। তো এই কথার সাথে সাথে এই গল্পটা এখানে শেষ হয়ে যায়। তো কেমন লাগলো গল্পটা কমেন্টে অবশ্যই জানাবেন। আমি আজকের মতো বিদায় নিচ্ছি। আর হ্যাঁ, বলে রাখি যে গল্পটা বোঝাতে গিয়ে হয়তো নাম বা কিছু উচ্চারণে ভুল হতে পারে, সেগুলো অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।